সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণেতে। আমার সাথে আজকে পর্বে অতিথি হয়েছেন কবি চাঁদনী মাহরুবা। তার সাথে কথা বলবো তার নতুন বই মৃত্যু স্মৃতি নিয়ে চালা, এই বইটি নিয়ে। আপনি কেমন আছেন? ভালো। কয় বছর পর বেরোলো বই? 4 বছর পরে। সবার আগে বলেন যে এই বইটার নাম মৃত্যু স্মৃতি নিয়ে চালা কেন? আসলে এই আমি যখন প্রথম বইটার পরে সেকেন্ড বইয়ের চিন্তা করেছি বা এমনিও যখন আমি লেখালেখি করছিলাম, তো সামহাও আমার ভিতরে মৃত্যু চিন্তা বা মানুষের যে এসব ডিপ্রেশন নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা ছিল, তো ওই বিষয়টা আমার ভিতরে ছিল এবং আস্তে আস্তে দেখা গেছে যে ওটা নিয়ে আমি অনেকগুলো লেখা লিখে ফেলেছিলাম। তো তারপর আমার মাথায় আসে যে আমি একটা সিরিজ রাখবো যেখানে শুধু আমার এই বিষয়ে কি লেখা থাকবে বা মৃত্যু চিন্তা জড়িতই কোনো লেখা থাকবে। তো ওখান থেকেই আর কি মানে বই করার পরিকল্পনাটা কিভাবে হলো? মানে কখন এই কবিতাগুলো আপনাকে বললো যে না আমাকে 2 মরাতে বন্দি করো? আসলে লেখাগুলো তো মানে কমপ্লিট হয়ে গিয়েছিল আরো বছর 2-3 আগে, কিন্তু বিভিন্ন কারণে দেখা যাচ্ছিল যে বইটা আর ওভাবে করা হচ্ছিল না। তো লাস্ট ইয়ার আর কি আমাকে ভালোই আমার সম্পাদক উনি বেশ ভালোভাবেই ধরলেন এবং তখন ভাবলেন যে না আসলে এটা করে যাওয়া উচিত আমার। আপনি আমি একটু জানতে চাই যে আপনি প্রথম কবে ভাবলেন যে আপনি আসলে লিখবেন এবং কেন সেটা ভাবলেন? আমি আসলে কখনোই ভাবিনি যে আমি লেখক হব বা লেখক হতে চাই, এরকম কোনো চিন্তাও আমার মধ্যে ছিল না। আমি ছোটবেলা থেকেই পড়তাম, বিশেষ করে আমাদের তো তখন লিটল ম্যাগ কালচারটা অনেক বেশি ছিল। তো লিটল ম্যাগের সাথে আস্তে আস্তে জড়িত হওয়ার পরে আস্তে আস্তে কিভাবে যেন আসলে লেখাটা শুরু। কখনো খুব বুঝে শুনে যে লেখক হব এরকম আসলে কখনো। এখন লিখতে লিখতে তো একটা ব্যাপার দাঁড়িয়েছে, এখন নিশ্চয়ই এটা বোঝেন। এখন বুঝি। এখন কোনো কবিতা যখন আপনি লিখেন তখন কখন এটা আপনার কাছে উত্তীর্ণ হয়, কখন মনে হয় যে না এটা ছাপবো? আসলে আমি লেখার পরে আমি নিজেই কয়েকবার দেখা যায় যে ওটাকে রিভিউ করি বা চেষ্টা করি ওখানে কি পরিবর্তন করা দরকার, আমার লেখা বা আমার চিন্তাটা কিভাবে আলাদা হয়, কিভাবে আলাদা হয়ে দাঁড়াবে, ওভাবে আর কি নিজেই এডিট করতে করতে তারপর একটা পর্যায়ে আসে যে যখন মনে হয় যে না আচ্ছা এখন কবিতাটা ঠিক আছে বা আমার কাছে মনে হয় ঠিক আছে। এমন কি কখনো হয়েছে যে অনেকদিন ধরে আপনি কিছুই লিখতে পারছেন না? এরকম তো অনেকবার হয়েছে। এমনও হয়েছে যে আমি হয়তো 2 লাইন লিখেছি একটা কবিতা, যেমন এখানেই আছে, হ্যাঁ, এরপরে আমি আর শেষ করতে পারছি না। 3-4 বছর পরে আমি ওইটা শেষ করেছি, এমনও হয়েছে। তো ওরকম তো থাকেই। মানে এরকম ব্লক যখন হয় তখন আসলে আপনি কিভাবে এটা কাটান? আমি তখন প্রচুর পরিমাণে অন্যদের লেখা পড়ি, আমি আমার নিজের লেখাও পড়ি, যাতে আমার ওখান থেকে আমার যে মানে আলাদা যে সত্যটা ওটা যাতে বুঝতে পারি আমি যে আসলে কি ভুল করে ফেলছি বা অনেকের সাথে মিলিয়ে যাচ্ছে কিনা। তো ওভাবে করে দেখা যায় যে রাইটার্স ব্লকটা একটা না একটা সময় কেটে যায়। কোন বই বা কাদের কবিতা আসলে আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে আপনি মনে করেন? আমাকে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত বা শুরু থেকে যদি বলি, শুধুমাত্র জীবনানন্দ দাশের কবিতাই আমার ভালো লাগে বা আমার পছন্দের জায়গা ওটা। তো এছাড়া আসলে খুব একটা ওভাবে আমার অন্য কারো কবিতা আসলে ওভাবে আমাকে টানেও না। মানে এভাবে জল বাড়তে থাকলে আমি মিথ্যাবাদী হয়ে যাব, এটা আপনার প্রথম বই 2018 সালে বেরিয়েছিল। সেই বইটার কবিতাগুলোর সাথে এই বইটার কবিতাগুলোর গুণগত কি পার্থক্য আছে বলে আপনি মনে করেন? পার্থক্য শুধুমাত্র চিন্তায়, কারণ তখন আমার কাছে লেখা ছিল বাট বয়স কম ছিল, মনে হয়েছে যে অনেক অপরিণত। হ্যাঁ, এখন যেভাবে আমি মানুষের চিন্তাগুলোকে বুঝতে পারি বা নিজেও অনেক আলাদাভাবে আসলে জগৎটাকে দেখি, তখন তো আসলে চোখটা অতটা খোলেনি। মানে চোখ এখন খুলেছে? এখন আমার মনে হচ্ছে যে আমি অনেকটাই পরিণত। মানে এই বইটা যখন আমি কাজ করেছি তখন মনে হয়েছে যে আগের চেয়ে অনেক বেশি আমি চিন্তা করতে পারছি। আপনি আসলে সাহিত্যিক সফলতা বলতে কি বোঝেন? আমি আসলে একজন কবি বা একজন সাহিত্যিকের সফলতা বলতে বুঝি তার যে জার্নিটা আছে, একজন পাঠক যখন সেই লেখাটা পড়ছে সে আসলে ওই জার্নির ভিতরে ঢুকতে পারছে কিনা। কারণ বইয়ের যে কাটতি বা বইয়ের যে বিক্রি এটা তো হয়, এটা হবে, কিন্তু সেটা দিয়ে আসলে আমি আমার নিজের সফলতাকে ব্যক্ত করতে পারবো না। এই কবিতার ভেতরের যে গুণগত সাফল্য সেটাকেই সাফল্য মনে করছি। আপনার যে ব্যক্তিগত জীবন আর যেই মানে লেখালেখি সামাজিক জীবন, এই জন্য আমাদের ভারসাম্য রক্ষা করেন কিভাবে? এই দুটার ভিতরে আসলে ভারসাম্য রক্ষা করাটা খুবই কঠিন, কারণ আমি যেহেতু চাকরিজীবী, আমাকে অনেকটা ব্যস্ত থাকতে হয়, এছাড়া আমার সাংসারিক জীবনও আছে।
তো সবকিছু মিলে আসে লেখালেখিটা ওভাবে আমার হয়ে ওঠে না, কিন্তু আমি তারপরে চেষ্টা করি যে পড়ার, যাতে পড়ার মধ্যে থেকে মানে পড়তে থাকলে হয় কি লেখালেখির একটা চিন্তা ভাবনা চলেই আসে বা লেখালেখিটা হয়ে ওঠে আর কি একটা সময়। আমাদের কাব্যভুবনে নানা রকমের দলবাজি আছে, নানা রকমের পৃষ্ঠপোষকতা আছে, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারগুলোকে আসলে আমি কোনোভাবে দেখি না, আমি খুব সাধারণ মানুষ, তো এগুলো দেখি না এবং এড়িয়ে যাই বলতে গেলে। আর আসলে এগুলো আমাকে খুব বেশি আঘাত করেও না। এই বইটার পাঠকদের আপনি আসলে কি বলবেন? আপনি তাদেরকে কি মনে রাখতে বলবেন এই বই? এই বইটা আসলে আমার জন্য খুবই বেশি স্পেশাল, কারণ আমি বলেছি যে মৃত্যু চিন্তা নিয়ে লিখেছি। প্রথম আমি মৃত্যু চিন্তাটা যখন বুঝতে পারি, তো তখন আসলে আমি মানে জাগতিক দুনিয়া সম্বন্ধে আর কি আমার খুব বেশি আগ্রহ আর তখন আমার ছিল না, ধীরে ধীরে উঠে গেছে। তো আমার মনে হয় যে এই বইটা পড়লে মানুষ আসলে মৃত্যু চিন্তা কি, মৃত্যু কি বা এটা কেমন, এই বিষয়টা মানে এই জার্নিটার ভিতর দিয়ে সেও আসলে যেতে পারবে। আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন? না, আত্মহত্যা করতে চাইনি, মানে আমারই খুবই কাছের আমি বলবো আমার শিক্ষক, উনি আমার মানে পিতার মতন ছিলেন, খুবই স্নেহ করতেন। ওনার আকস্মিক মৃত্যুটা আমাকে খুবই আঘাত করেছিল ওই সময়টাতে। তো যে কারণে আমি তখন এই যে মৃত্যু স্মৃতি নিয়ে চা আলাপ এই সিরিজটা লেখা শুরু করি ওই ঘটনার পর। আপনার সেই শিক্ষক নূর ইসলাম স্যার, যাকে বইটা উৎসর্গ করেছিলেন? যাকে বইটা উৎসর্গ করেছে। তো আমি মনে করি যে আমার এই বইটা পড়তে গিয়ে সে আমার ওই জার্নিটার ভিতর দিয়েও যাবে এবং মৃত্যু চিন্তা নিয়ে আমাদের যে ধরনের চিন্তাটা ওইটাও আসলে তাকে আলোড়িত করবে। বা আপনি ভয়াবহ, মানে ভয়াবহ, আমি বলবো চালাক এবং মেধাবী কবি। আপনি অভিনন্দন আপনাকে, দারুণ। ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে এবং আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো সময় যেতে পারেন বিশ্বভুবনে, আপনি কোথায় যাবেন এবং কি করবেন? আমি হয়তো আমার সেই প্রিয় শিক্ষকের মৃত্যুর যে সময়টা, ওই সময়টা হয়তো আমি মুছে দেওয়ার চেষ্টা করতাম, কারণ ওই আঘাতটা আসলে এখনো আমাকে ভীষণভাবে নাড়া দেয়। মানুষ মারা যাওয়ার পরে আসলে কোথায় যায় আমরা তো ভাবি আসলে সে থাকে না, তা আমার কাছে আসলে সে আছে। প্রত্যেকটা মৃত মানুষ বা প্রত্যেকটা মৃত লোকই আসলে আমার সাথে আছে। আমি হয়তো তার সাথে কথা বলছি বা কোনো না কোনোভাবে সে আমাদের সাথে রয়ে গেছে পৃথিবীতে। শারীরিকভাবে হয়তো সে নেই, কিন্তু মানসিক বা আমাদের অনুভব হিসেবে অবশ্যই সে। আরো দর্শক, চাঁদনি আসলেই কবি, তো ফলে কবির মতো কথা বলছে। আমরা বরঞ্চ ওর একটা ছোট্ট কবিতা পড়ে র্যাপিড ফায়ারের দিকে যাই। ওইদিকে আমি বলবো না, আপনি পড়েন। কেন? আমি পড়তে পারবো না। আমি চাঁদনির আফটারনুন স্যাডনেস নামে একটা কবিতা সেটা পড়ি। তোমার কাছে পৌঁছাইলেই কেবল শেষ হবে সফরনামা, এই আস্ত জীবনের পাশে পড়ে থাকা অপ্রকাশিত গল্প, ভাঁজ খুলে পড়ে নাও বরফ যুগ। অনেক ধন্যবাদ চাঁদনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আর চাঁদনি, আমরা এই অংশে একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আমরা শেষ করব। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ চাঁদনি মাহরুবা। কবি চাঁদনি মাহরুবা। মৃত্যু স্মৃতি নিয়ে চা আলাপ। বৈতরণী 451 নম্বর স্টল। প্রিয় শব্দ? মৃত্যু স্মৃতি। প্রিয় রং? হলুদ। যে মৌসুমে বেশি লেখেন? শীতকাল। প্রিয় সাহিত্য চরিত্র? ওভাবে কোনো চরিত্র নেই। প্রিয় গান? লাগজা গালে। সরি। প্রিয় কবিতার লাইন? ইটস ওকে। প্রিয় কবিতার লাইনও আসলে ওভাবে তেমন কিছু না। সঙ্গীত? প্রিয় সঙ্গীত ক্লাসিক্যাল। লেখার জন্য প্রিয় জায়গা? অফিসের ডেস্ক। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়? চা, শুধুমাত্র চা। সবচেয়ে সৃজনশীল সময়? সন্ধ্যা। লেখালেখি জীবনের বড় ভুল? বড় ভুল হলো লিখে কম আর এখন পড়িও কম, এই দুটা। প্রিয় লেখক? ওভাবে তেমন কোনো প্রিয় লেখক নেই, তবে প্রিয় কবি আছে জীবনানন্দ দাশ। প্রিয় চলচ্চিত্র যেটা প্রভাবিত করেছে? ফরেস্ট ক্যাম্প। কৃতিত্ব? আমার শিক্ষক নূর ইসলাম স্যার। মাতৃত্ব? ভাই নেই, সো বলতে পারছি না ওভাবে। অপছন্দ করি? মিথ্যা অপছন্দ করি। যৌনতা? প্রয়োজনীয়। যা বলতে চাই জোরে? সত্য। অনেক ধন্যবাদ চাঁদনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমার কবির আমন্ত্রণে কথা বলছিলাম কবি চাঁদনি মাহরুবার সঙ্গে। দেখা হচ্ছে অন্য একজন কবিকে সঙ্গে নিয়ে, অন্য একজন লেখককে সঙ্গে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।